নিজের পজিশন অনুযায়ী কথা বলে। শুধু এইটুকু কথা বলবার জন্য আমি তোর বাড়িতে এসেছিলাম, তুই বাড়ি বয়ে এসে আমাকে অপমান করে গেলি। আমার মতো মেয়ে যে তোর বাড়িতে এসেছে এটা তোর বরের বাবার ভাগ্য। আমি যা ধৈর্য ধরতে পারছি না, অনেক ধৈর্য তোকে ধরতে হবে, কারণ তোর এখন অনেক কিছুই নেই। মনে রাখিস, হিংসা করে কোনো লাভ হবে না। আর কথাটা তোর স্বামী জিতকে জানিয়ে দিস। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। এই পৃথিবীতে বেঁচে থাকার আমার এতটুকু ইচ্ছে নেই। জিতকে বিয়ে করে আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, কিন্তু না, আমার ভালো চলবে না, আমাকে জিততেই হবে। যেভাবে হোক আমাকে টাকা পয়সা রোজগার করতে হবে। নিজের সম্মান বাঁচিয়ে রেখে আমি টাকা পয়সা রোজগার করবো। আমার টাকা চাই, টাকা টাকা টাকা। আরে অফিস থেকে ফিরে এই কি ব্যাপার, তুমি ওখানে ওইভাবে দাঁড়িয়ে আছো কেন? আর তাছাড়া তোমার চোখ মুখের এরকম অবস্থা কেন? কি হয়েছে কি? সেটা তো তোমার জানার দরকার নেই, তুমি আমার চোখের সামনে দিয়ে চলে যাও। আরে বাবা, এত কেন ভেঙে যাচ্ছে এটাই তো বুঝতে পারছি না। তোমার বোঝারও দরকার নেই, একটা কথা জেনে রাখো, আমি আর তোমার সংসারে থাকবো না। আরে কি পাগলামো করছো বলো তো? তোমার কি প্রবলেম তুমি আমাকে বলো। আমার কি প্রবলেম সেটা কি তুমি জানো না? আমি জানি চৈতি, আমি জানি আমার সংসারের জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু আমিও তো কিছু কম পরিশ্রম করি না বলো। এই দেখো না, আজ না আমি অফিসে হেঁটে গেছি গো। আবার অফিস থেকে বাড়ি পর্যন্ত হেঁটে এসেছি। আর এই অফিস যাতায়াতের পথে যে বাস ভাড়া 10 টাকা, এই দেখো আমি সম্পূর্ণ বাঁচিয়ে নিয়েছি। যদি তুমি একটা কাজ করো, তুমি একটা লক্ষ্মীর ভাড় করো, আর এই লক্ষ্মীর ভাড়ে 10 টাকা ফেলে দিও। আর আমি প্রতিদিনই অফিস যাতায়াতের পথে যে বাস ভাড়া 10 টাকা আমি বাঁচিয়ে নিয়ে তোমার হাতে দেবো। দেখবে একদিন 10 টাকা করে জমতে সময় আসলে ঠিক কাজে তুমি দাঁড়িয়ে কেন? ধরো তাকে তো ধরো। 10 টাকা? বাবা, এই 10 টাকা দিয়ে তুমি আমার স্বপ্ন সার্থক করবে? লোকের ব্যঙ্গ বিদ্রুপ থেকে তুমি আমাকে রেহাই পেতে দেবে? আমি বুঝতে পারছি চৈতি, আমি তোমার কোনো সরকার মেটাতে পারি না। তুমি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে পারো না, তুমি তোমার বন্ধু বান্ধবের বিলাসিতার কাছে ফেলে যাও। কিন্তু আমার সততা, আমার আদর্শ, এটা কি তোমার অহংকার নয় চৈতি? একটা কথা মনে রেখো চৈতি, ছোট হলেও ভাঙা হলেও নিজের ঘর কিন্তু নিজে। এখানে তুমি যত শান্তি পাবে, অসৎ পথে আদর্শচ্যুত হয়ে অট্টালিকায় বাস করেও সে শান্তি তুমি পাবে না চৈতি। তোমার সততা আমি বাঁচতে গিয়ে আমি মরতে বসেছি। না, এটা তোমার মনে হয় চৈতি, এটা তোমার মাথা উঁচু করে বাঁচা। তুমি কি চাও আমি চুরি ডাকাতি করে তোমার বিলাস? তুমি কি চাও আমি আমার বাড়িতে পাই তেল মাকে চাটুকার হয়ে পৌঁছানি? চৈতি, সৎ পথে চলে আদর্শকে আলিঙ্গন করে কিন্তু আমি জিত। আর তুমি দেখে নিও আমি জিতবই। তোমার সেই জিত হয়তো আমি দেখে যেতে পারবো না। তুমি যতই বলো আমি অসৎ পথে চলতে পারবো না চৈতি। আমি পারবো না দেশের কিছু ঘুরি ডাক্তারদের মতো ছুরি চালিয়ে মায়ের পেটের ভুল হতে পারে টাকা নিতে। আমি পারবো না এদেশের কিছু নেতা মন্ত্রীদের মতো জনগণকে ঠকিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে অট্টালিকায় বসে ঘুরতে বসে। আমি পারবো না এদেশের কিছু অসৎ পুলিশ অফিসারদের মতো ঘুষের টাকার পাহাড়কে পকেটে ঢুকিয়ে অন্যায়কে ন্যায় আর ন্যায়কে অন্যায় করতে আমি পারবো না। তাহলে কেন তুমি আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে? আমি যদি পাখিতে 4-5টা মহিলার সঙ্গে মদকে ডান্স করি, বেড়ে যাপনা করি, তাহলে তুমি সুখী হবে তো? ও, দাদার খবর বুঝি তোমার কাছে পৌঁছে গেছে? তাহলে বলো না, বলো না, আমি তোমার যখন কষ্ট হবে তখন তুমি আমার বুকের মধ্যে মুখ লুকাবে। যদি তোমার জন্য আছে যে বুকটার মধ্যে অপরন্ত প্রেম,
তোমার দেখো যে মুখটা ব্যথিত হয়েছে, হ্যাঁ, তোমার চোখে জল বেরিয়েছে, এই বুকটা টল টল করে, যদি যদি তোমার কষ্টে যে বুকটা ফেটে যায়, একবার একবার কান থেকে শোনো না, যদি কি বলছে আমার এই জীবন, একবার একবার কান থেকে শোনো না, চলতি একবার। না, না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি শুধু একটা কথা বলবো, তুমি বেঈমান, তুমি আমাকে ঠকিয়েছো। হ্যাঁ, তুমি আমাকে ঠকিয়েছো। তুমি আমাকে ঠকালে কেন? বলো, তুমি আমাকে ঠকালে কেন? বলো। আমি ভিক্ষা করে ভিক্ষেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার সঙ্গ রথে। অপূর্ব এক স্বপ্ন সময় লাগতেছিল চোখে মনে। কি বিচিত্র সাজ তোমার, কি বিচিত্র শোভা। আমি মনে ভাবতেছিলাম এ পূর্ণ মহারাজ, এ পূর্ণ মহারাজ, এ পূর্ণ মহারাজ। তুমি তো আরে তাড়াতাড়ি শুনে যাও, আমি পুজো শেষ করেছি। এমন সময় চঞ্চল ফোন করলো, মারাত্মক একটা খবর। তোমাকে না জানিয়ে আমি আনন্দ পাচ্ছি না। কি হলো শুনে যাও। কি হলো কি? চঞ্চল ফোনে কি বলেছে গো? আমাদের চঞ্চল চাকরি পেয়ে গেছে গো। কি বলছো তুমি? হ্যাঁ গো, চঞ্চল কোথায় চাকরি পেয়েছে? আরে এত কথা কি ফোনে বলেছে? বলেছে চাকরি হয়েছে। কোথায় চাকরি, কত মাইনে, সব বাড়ি এসে বলবে। যাক বাবা যাক, আজ একটু নিশ্চিন্ত হলাম। আমি বলতাম না, ঠাকুরকে ডাকো, দেখবে চঞ্চলের কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ঠাকুর মুখ তুলে দিয়েছেন। কিন্তু আজ পুজোয় বসে কেন যে একটা অঘটন ঘটলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কি হয়েছে গো পুজোয় বসে? নারায়ণের ফটোটা দেওয়াল থেকে খুলে মাটিতে পড়ে গেল। সে কি গো, আনন্দের হাটে এ কি অঘটন ঘটলো? মাটি থেকে ফটোটা তুলে দেখি ফটোর সামনের কাঁচটা ভেঙে গেছে। ঠাকুরের সিংহাসনে নারায়ণের ফটোটা রেখে মাথা পিঠে বললাম, প্রভু নারায়ণ, কি অপরাধ করেছি আমি, কেন আজ এই অঘটন ঘটলো। পরক্ষণে চঞ্চল ফোন করলো, কেন নমিতা সব যেন কেমন উলট পালট হয়ে যাচ্ছে। আমার যেন কেমন ভয় করছে গো। এই শোনো, চঞ্চল বাড়ি দিল, চাকরিতে জয়েন করুক, তারপর ঘটা করে সত্যনারায়ণের পুজো দিতে যেন আমাদের ভুল না হয়। এ আর বলার অপেক্ষা রাখে? কিন্তু ছেলেটা তো এখনো বাড়ি ফিরলো না। আমাকে বললো সন্ধ্যের মধ্যে ফিরবে। তুমি বড্ড ব্যস্ত মানুষ। ছেলে ছেলে করে বুকে আগলে রাখলে চলবে? ছেলে এখন বড় হয়েছে, ওকে ওর মতো করে একটু ঘুরতে ফিরতে দাও। ললিতা, আমাদের বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো না? হ্যাঁ গো, ওটা কিসের গাড়ি? ওই তো গাড়িটা বেরিয়ে গেল। ও ললিতা, চঞ্চল এসেছে তো, চঞ্চল এসেছে। হ্যাঁ গো, আমি কি ঠাকুর ঘরে গিয়ে সাপটা একটু বাজিয়ে দেবো? আরে দাঁড়াও দাঁড়াও, ছেলে ঘরে আসুক, এসে নিশ্চয় ঠাকুর প্রণাম করতে যাবে। তখন 7 ঘন্টা যাবার বাজিও। এসো বাইরে হবে না, এসো না, যদি পারো তো একটু ওয়েস্টার্ন মিউজিক বাজিয়ে নাও, দুজনে মিলে একটু ডান্স করে নাও। চঞ্চল, আরে চমকে উঠছো কেন? হ্যাঁ? চমকে উঠছো কেন? সেই তো চাকরি হয়েছে, বাপ মা মিলে একটু নেচে কুদে আনন্দ করে নাও। আরে, তোর আজ কি হয়েছে? তুই তো এভাবে কথা বলছিস না। চঞ্চলের ডানা বাজিয়েছে, উঠতে শিখেছে। তোর কি শরীর খারাপ বাবা? হ্যাঁ, মাথাটা কেমন যেন পড়ছে, পায়ে কোনো জোর পাচ্ছি না, শরীরটাও কেমন যেন। তাহলে চলো বাবা,
ঘরে গিয়ে একটু বিশ্রাম নিবি চল। কি রে? তোর গায়ে কিসের গন্ধ? জানতে চেও না, জানতে চেও না, কষ্ট পাবে। কি করেছিস তুই? বল হারামজাদা। তুমি আমায় মারবে কেন? বেশ করেছি, মেরেছি। তোর মুখে মদের গন্ধ কেন? বল বল বল। এখনই চমকে উঠলে? আরে বড় চাকরি পেয়েছি, বড় চাকরি। পার্টিতে জয়েন করতে হবে না, হ্যাঁ? পার্টিতে জয়েন করতে হবে না। ম্যানার্স মেনটেন করছি, ম্যানার্স। আমি স্বপ্ন দেখছি না তো। আমি কোনো স্বপ্ন দেখিনি। বাস্তবের জমিতে পা রেখে বিজয় সেন আমাকে তার কোম্পানি অল ইন অল করে দিয়েছে, অল ইন অল। চল চল। আমাকে বাংলো দিয়েছে, গাড়ি দিয়েছে, কোটি কোটি টাকার বিজনেস আমার হাতে তুলে দিয়েছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বাড়ি থেকে তাড়িয়ে দিলে কি হবে? বাড়ি থেকে তাড়িয়ে দিলে কি হবে? আমার দাদার বাংলোয় ঠিক ঢুকে বসে থাকবে। আর তা তোমরা বাঁদরের লেপ দেখে তো, বাঁদরের লেপ। আমার দাদা হচ্ছে বাঁদর, আর তোমাদের এই ছেলেটা হচ্ছে সেই বাঁদরের লেপ। সত্যি কথা বলছো তুমি? বুঝতে পারলে না, বুঝতে পারলে না? আমার দাদা তখন বাঁদর হয়ে এগার থেকে ওগাতে লাফিয়ে লাফিয়ে যাবে, তোমাকে ওর সঙ্গে সঙ্গে যেতে হবে, নাহলে তোমার লেপটা ক্যাট করে কেটে মানে তার লিখাটাই। আমি কিন্তু তোমার দাদাকে সব কথা বলবো। বলে তুমি আমার কটু করবে কটু। আর তোমাদেরও বলছি, এই মরা ছেলেটা বাড়ি থেকে চলে গেলে এখানে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবো, নইলে নইলে বাড়ি বোধ কাটবে না, বোধ কাটবে না। প্রভু নারায়ণ, তাই বুঝি তুমি দেওয়াল থেকে তুলে মাটিতে পড়ে গেলে? তাই বুঝি তোমার ফাটল কমারের কাছের মতো আমার এই সাজানো সংসারটা ভেঙে খান খান হয়ে গেল? রাগ করো না, দুঃখ পেও না। দানি গো দানি, সন্তান মরে গেলে বাপ মায়ের বুকটা ফেটে দেয় গো, বাপ মায়ের বুকটা ফেটে দেয়। ধরে নাও, ধরে নাও তোমাদের এই ছেলেটা মরে গেছে। শুধু এই বলে মনকে সান্ত্বনা দিও, তত্তু গলুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো গো। এই, আমি তোকে খুন করে দেবো। ও ডাক্তার কুমার, তুমি আমার দাদার টাকায় মদ খেয়ে আমার সঙ্গে মাদলামি করতে এলে, তোর বাড়িতে তোর মুখে জুতো মেরে তো আমি মাদলামি কুপিয়ে দেবো। ছি ছি ছি, এরপরেও তো লজ্জা করছে না? লজ্জা, লজ্জা যদি থাকতো ওই বাঁদরটা তোমাদের মুখে তুল চালি মাখে। এই, তোর এত বড় সাহস হয় কি করে? তোমার এত বড় ধাপ কি করে হয়? হ্যাঁ, মদ খেয়ে মাতাল হয়ে বাপ মায়ের সামনে মাথা উঁচু করে দাও। বলো বলো, এই অমানুষটাকে আরো বলো। বলে কি হবে, বলে কি হবে? দেখে দেখে ঘুমাই, তাকে হাজার চিন্তা করে ডাকানো দেয় না গো। বলে চল চল, তুই ফিরে আয় বাবা, ও পথ তোর বাঁচার পথ নয়। তুমি চুপ করো, চুপ করো তুমি। একদম বেশি কথা বলবে না। বাপ হয় শুধু জন্মই দিয়েছ, শুধু জন্মই দিয়েছ, কর্ম দিতে পেরেছ কি? নমিতা, আমায় ধরো, আমার বুকের ভেতর যন্ত্রণা করছে, আমাকে ঘরে নিয়ে চলো। তুমি তুমি নিশ্চিত হও তো? চলো, ঘরে ভেতরে চলো। আমি তোমাকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় ঝুলিয়ে দিই। চলো। কিসের যে এদের এত কষ্ট তা বুঝেই পাই না। আমি কিন্তু কত বুঝতে পেরেছি, আমার দাদার কাছে ভাত আর তোমার বেশি দিন নেই। এ চলো। একদম নয়, মনে লাগবে আমি তোমার মালিকের ভাই, তাই তুমি আমাকে তন্দন বাবু বলে ডাকবে। লাস্টার কুকুর কুকুরের মতো থাকবে। বাবুদের বাড়ি বিছানায় বসার চেষ্টা করো না। আমার দাদা লাখ টাকা দিয়ে জুতো কিনেতে বলে সেই জুতোটা কিন্তু আমি পায়ের তলাতেই রাখবো, কোনোদিন মাথায় তুলে দেবো না। করবো না, তোমার মাইনের হিসেব আমাকে দিতেই হবে। দাও আমাকে মাইনের হিসেবটা। আরে তুমি কি ভালো বলো তো চৈতি, আমি কি টাকা পয়সা নষ্ট করে দিয়ে উড়িয়ে দিই? আচ্ছা চৈতি, তুমি কি আমাকে একদম বিশ্বাস করো না? সংসারে যা চলছে এবার বোধহয় বিশ্বাসটাই ভঙ্গ হয়ে যাবে। তাছাড়া তুমি কেন আমাকে মাইনের হিসেবটা দিতে চাইছো না বলো তো? শোনো চৈতি, তুমি আমার স্ত্রী, সত্যি তোমাকে কোনো কথা আমার লুকানো উচিত না। প্রতি মাসে আমাকে মোটা একটা খরচ করতে হয়, যা আমি কোনোদিন কাউকে বলিনি। ভেবেছিলাম যদি খরচটা সার্থক হয় সেই দিন আমি সবাইকে বলবো, কিন্তু তুমি যখন জানতে চাইছো। হ্যাঁ, আমি জানতে চাইছি, বলো তুমি এত টাকা কোথায়, কিসে খরচ করো? আমার বোবা দিদির চিকিৎসার জন্য প্রতি মাসে আমাকে ৩,০০০ টাকা খরচ করতে হয়। প্রতি মাসে ৩,০০০ টাকা? হ্যাঁ চৈতি, হ্যাঁ জানো চৈতি, জানো আমার দিদি না
জন্ম থেকেই বোবা ছিল না তো? সুন্দর একটা ফুটফুটে মেয়ে, সারা বাড়িতে খেলে বেড়াতো, কথার ফুলঝুরি করতো, প্রত্যেক ক্লাসে ফার্স্ট হতো। যেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টার্টে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে কলেজে ভর্তি হলো। আর তারপর তারপর ঘটলো সেই অঘটন। শুনলে, কলেজে কলেজে একটা বকাটে ছেলে পাল্লায় পড়ে গেল। 2 বছর সম্পর্ক হওয়ার পর ছেলে কোথায় চলে গেল। 7 দিন পর আমার বোবা দিদিটা ফিরে এলো। তারপর শুনবে শুনবে সেই মর্মান্তিক ঘটনা। তবে শোনো, প্রচন্ড ঠান্ডা পড়েছিল। আমি আমি ছাদে পায়চারি করছি, হঠাৎ হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ স্যার, আমি জিৎ বলছি। স্যার, আমার দিদির কি কোনো খোঁজ পেলেন? স্যার, 7 দিন হয়ে গেল এখনো। আমি বুঝতে পারছি আপনাদের প্রবলেমটা, কিন্তু আমার প্রবলেমটা স্যার, স্যার একটা মাত্র দিদি, খাওয়া নেই, ঘুম নেই, কিচ্ছু ভালো লাগছে না স্যার। আমার কথাটা কেটে দিল। এখন এখন আমি কি করবো? কিছু তো বুঝতে পারছি না। দিদি দিদি আছে, দিদি দিদি, তুই পাগলের মতো হাসছিস কেন? কি হয়েছে তোর? কিছু শেষ হয়নি দিদি। আমি তোর ভাই আছে, তুই আমাকে বল বল বল, কি হয়েছে? আমি ভালো করে কথা বলতে পারছি না রে ভাই। আমার টিপটা বেঁধে যাচ্ছে। এই 7 দিন তুই কোথায় ছিলিস আমাকে বল। আমি চিনি না, জানি না, কিন্তু তুই যে ছেলেটার সঙ্গে পালিয়ে গেছিলিস, ছেলেটা কোথায়? আমি জানি না, বলতেও পারবো না। তোকে বলতে হবে দিদি, তুই বল। তুই বলবি না তো? বলবি না তো? আমার দিব্যি রইল দিদি। আমি সব বলছি। ও আমাকে বিক্রি করে দিয়েছিল। 19 টাকা দিয়ে ও আমাকে পেটে দিল। আমি বিক্রি হয়ে গেলাম। তারপর কতগুলো লোক আমাকে ঈশ্বর, ঈশ্বর, তুমি এখন মনে দাও। আমি এখন কি করবো? আমি অনেক চিৎকার করেছি, অনেক কেঁদেছি, সারাদিন আমার কান্না থামেনি। তারপর ওরা টাকা করে এনে আমার বুকটা বেঁধে আমাকে ধর্ষণ করেছে। খবরদার, খবরদার, তুই আমার সঙ্গে একটা কথাও বলবি না। কেন কেন পালন করা সত্ত্বেও এই লম্পটটার সাথে মিশেছিলিস? কলেজে ভালো রেজাল্ট করে ভর্তি হয়ে নিজেকে বড় ভেবেছিলিস, তাই না? আমি তো তোর কাছে ফালতু। কেন তুই ফিরে গেলি? তোর এই দৃশ্য দেখে আমার ইচ্ছে করছে না। কেন তোরা, কেন ওরা তোকে খুন করে দিল না? ওরা খুন করলো তো কি হয়েছে? আজ আমি নিজে হাতে খুন করবো। নিজে হাতে তোকে খুন করবো। এই সামনে, ভাইকে না মেরে লম্পট ছেলের সাথে প্রেম করে। একবার কত বললেন দিদি, একবার তোমার বলে ডাক্তার দিদি, রাগটাই কেটে দিদি। আমার অভিমান তো দেখে যা দিদি, তুই রাগ করছিস?
না রে দিদি। আমি আমি যে তোর মুখ থেকে বাড়ি ডাকতে শুনতে এই বুকটা ছটফট করছে রে দিদি। একবার ভয় বলে ডাকি না রে দিদি, একবার ডাকি না দিদি। তো মনে পড়ে আমাদের সেই ছোট্টবেলাকার কথা। আমরা দুটো ছোট্ট ভাই বলেছিলাম, অকালই আমাদের বাবা মা মারা গেল। কিছু সময় বাবা মা সব কিছু মনে পড়ে সেই তো আমার টিফিনের পয়সাগুলো তুই যখন আমার স্কুল ব্যাগ থেকে নিয়ে নিতিস, তাকে বলতিস তুই চুরি কিনবি, সাজিয়েছিলিস কিনবি, তোর শ্বশুর বাড়ি যাবি। আর আমি তখন রাত করে ফুটফুলিয়ে কাঁদতাম আর বিছানার উপরে মুখ বুঝে শুয়ে থাকতাম। তুই আমার কাছে গিয়ে আমার মাথায় এইরকম ভাবে হাত বুলিয়ে যে কবিতাটা বলে আমার বান ভাঙাতিস, মনে পড়ে দিদি সেই কবিতাটা মনে পড়ে। আমি বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পাল্টিতে মা চড়ে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ায় চড়ে। বকিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ায় ঘুরে রাঙা ঘুরে মৃত্যু দিয়ে আছে। মনে পড়ে তোর, মনে পড়ে একবার ভয় বলে ডাকি না দিদি। সেই যে কত বন্ধ হয়ে গেল, তবে যেন কত ডাক্তার ওষুধ খরচা করেছি। এখনো প্রতি মাসে আমি 3,000 টাকা খরচা করি। তবে জানো এই ডাক্তারবাবু বলেছে ও না মানসিক চাপে বোবা হয়ে গেছে। বলা যায় না আবার কোনদিন বৃহৎ আনন্দে বা মানসিক চাপে আমার দিদিটা আবার কথা বলতে পারবে। এখনো ওসব কথা বাদ দাও, কটা বাজে দেখো, তোমাকে অফিস যেতে হবে না? হ্যাঁ এনো আমি টিকা লাগিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে যাও। এই শোনো, অনেক দেরি হয়ে গেছে, তুমি কিন্তু টেনশন নিও না, আমি ঠিক সময় অফিসে পৌঁছে যাবো। আমার একটা কথা শুনে যাও, হেঁটে যাতায়াত করে জুতোটার কি অবস্থা হয়েছে একবার চেয়ে দেখেছো? তা বেশি হাঁটলে জুতো তো খুলবেই ম্যাডাম। তাহলে তুমি বোঝো, আমি তো ভেবেছিলাম। আচ্ছা বলুন তো ম্যাডাম, বেশি প্রেম করলে প্রেমের কি ক্ষয় হয়? সেটা আমি জানি না, তবে আমি একটা কথা জানি, জানো তো, লেবু বেশি গজলালে লেবু কিন্তু তেতো হয়ে যায়। আমি আবার সব অবস্থার কথা কিচ্ছু বুঝি না। তাহলে তুমি কি বোঝো? আমি বুঝি যত দিন যাচ্ছে আখের রস যেমন আগুন দিয়ে পচালে গুড় তৈরি হয়, আমাদেরও প্রেমটা ঠিক সেই অবস্থা। না না, আমার প্রেমটা একেবারে নিম পাতার মতো তেতো হয়ে গেছে। তা প্রথম পাতে যে তেতোই খেতে হয় ম্যাডাম। আমার সব এখন ভালো লাগছে না। আজ আমি তোমাকে ভালো লাগে তবে অফিসে যাবো। আমার সাথে এরকম জোর করছো? কিছু সময় যে জোর করতেই হয় ম্যাডাম, তাই না হলে যে অভিনয় মানা যায় না। রাগ অভিমানের করা অনেকদিন আগেই মিটে গেছে জি। রাজ্যে তোমার মিষ্টি, রাজ্যে তোমার মিষ্টি আরো তুমি রাগিয়েছি, তোমার লাগাইও গো সোনার মেয়ে, রাজ্যে তোমার মিষ্টি আরো তুমি রাগিয়েছি, তোমার লাগাইও গো সোনার মেয়ে, রাজ্যে তোমার মিষ্টি আরো। আমি সেন কোম্পানির সুপার ব্রেন নামার বিজয় সেন। শুনবো না, আমি কারোর কথা শুনবো না। আমার বিজনেস আমি যেভাবে বলবো সবাইকে ঠিক সেইভাবে চলতে হবে। কোন শ্রমিক এখন ছুটি পাবে না। মাইনে দেবো, কাজটা আমি ঠিক মতন বুঝে দেবো। কিন্তু আমার চরিত্রে আমার চিকিৎসকের যে বিষ আছে, সে বিষটা আমি বেড়ে দেবো। শ্রমিকদের পেমেন্টগুলো দেখলাম, একটা শ্রমিকও সই করে। সেই শ্রমিকদের পেমেন্ট সই করার কথা জিতে 1 সপ্তাহ জিতকে বলবেন জিত করবে। ডাকো আরোকে বলে দাও কোম্পানির অফিসিয়াল কাগজপত্র যেন কিনে করে ফেলে রাখে। আই কান্ট টলারেট কিন্তু জিত মানে আমি তাকে বলি ভেরি ব্যাড টলারেট ভেরি ব্যাড। আমি জানি জিত তোমার আত্মীয়, তাই তুমি কল করো জিতাবাদ করছো। Yes, sir. না, এই ভুলটা করবে না। কাজের জায়গায় নো কম্প্রোমাইজ। ভগ্নতি কেন? নিজের ছেলে যদি ভুল করে আর সেই ভুলটা যদি মেনে নাও, তাহলে বিজনেস কিন্তু লাল বাতি চলে যাবে। নিজের চেয়ারের সম্মানটা রাখার চেষ্টা করো। মনে রেখো যে কোম্পানিতে তোমার থেকে অনেক নিচের পথে কাজ করে। একটা কথা জানো তো ব্রাদার, একটা কথা জানো, ছেলে যদি জয় তাহলে আদালতে বাবাকে দাঁড়িয়ে হুজুর বলে সম্মান জানাতে হয়। না অফিসে কোনো আত্মীয়তা না। ওকে স্যার। তখন কিন্তু নিজের থেকে তাকাবে না, মাথাটা ঘুরে যাবে। আর ভুলাবো না। থ্যাংক ইউ চন্দ্র, থ্যাংক ইউ।
এই জন্য তুমি তো ভীষণ ভীষণ লাইক করি। তুমি জীবনে অনেক উন্নতি করতে পারবে। বলে রাখো, টাকা, বাংলো, গাড়ি এসব কিন্তু আমি তোমাকে দিচ্ছি না, দিচ্ছে কোম্পানি, আমি দিচ্ছি না। অন্যায় কাজ যদি করে থাকি তার জন্য মাথা নিচু করতে পারি, কিন্তু বিনা কারণে দোষ দিলে মানবো না। এখানে আমি তোমার চমচা নয়, আমি তোমার অন্যতম অফিসার। এত তাড়াতাড়ি বদলে গেলেন, কি করে ভুলে গেলেন আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ? কিন্তু অফিসে আমি তোমার বস। এত তাড়াতাড়ি যে আপনার শিক্ষা দীক্ষা চরিত্র মানবিকতা বিবেক বিবেচনা ধস নামবে সেটা আমি ভাবতে পারিনি স্যার। ইয়েস, অফিসে চলতে করুন স্যার। শ্রমিকদের টেবিলে সই করাবি কেন? কম টাকাতে বেশি টাকার টেবিল তৈরি করতে বলা হয়েছে বলে আমি সই করাইনি। শ্রমিকদের মাইনে কিন্তু আমি দিই। তার জন্য তারা সম্মান করে, মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করে, আর তার বিনিময়ে আপনি ওদের পারিশ্রমিক দেন। কিন্তু কম টাকা দিয়ে বেশি টাকা টেবিলে সই করবেন কেন? আমার অর্ডারের বাইরে গেলে আমি তোমাকে কি শাস্তি দিতে পারি তা তুমি জানো? কি শাস্তি দেবেন বলুন? তোমার চেয়ারটা আমি কেড়ে নেবো। না স্যার, না, দয়া করে আমার চেয়ারটা কিনে নেবেন না স্যার। স্যার, স্যার এই চাকরিটা পুরো মাসের শেষে যা মাইনে পাই তাই দিয়ে আমার সংসারটা চলে। সে বাড়িতে আমার স্ত্রী আছে, বেকার ভাই আছে, প্রতিবন্ধী দিদি আছে। স্যার, স্যার দয়া করে এই চাকরিটা আপনি কিনে নেবেন না। অনেক কোম্পানির কথা মিলে কাজ করেনি। এত তাড়াতাড়ি এত কিছু বুঝে গেলেন? আবার বলছি, পুরনো সম্পর্ক ভুলে নিয়ে আমাকে সম্মান দেওয়ার চেষ্টা করবে। যাও, এই ফাইলে শ্রমিকদের টেবিলে সই করে নিয়েছো। এই অনলাইন কাজটা আপনি আমাকে করতে বলবেন না স্যার? তাহলে আজ থেকে আমি তোমাকে ছুটি নিয়ে নিলাম। ঠিকই বলছে, আজ থেকে তোমার ছুটি। আচ্ছা, আজ আমাকে খুন করে ফেলুন না স্যার। যখন আপনার সামনে আপনার বোন শাখা ভেঙে সিঁদুর মুছে সাদা থান করে ঘুরে বেড়াবে, তখন আপনি আরো শান্তি পাবেন। সব পথে দুটো ডাল ভাত খাচ্ছি, তাতেও সহ্য হচ্ছে না। কপ্পা কালা বিরিয়ানি খাই না, গাড়ি চেপেও ঘুরি না, সামান্য বাস তাতেও চলি না, অফিস যাতায়াত করি পায়ে হেঁটে। গর্ব করে বলার মতো কিচ্ছু নয়। হ্যাঁ স্যার, এটাই আমার গর্ব আর আমার অহংকার যে আজ পর্যন্ত আমি মিথ্যা কথা বলিনি, অসৎ পথে চলিনি। অবশ্যই তুমি মিথ্যাবাদী। পুরুষ হয় কাপুরুষের মতো নিজের বয়স চোখে জল ধরাতে তোমার লজ্জা করে না? একটা কথা বলবো স্যার, বাড়ির কথা বাড়িতে বলবেন, অফিসে নয়। এখানে আমি আপনার আত্মীয় নই, আপনি আমার ঊর্ধ্বতন অফিসার। হ্যাঁ, আর বোনের কথা, বোনের ব্যথা ভুলাবার জন্য বোনের বাড়িতে যাবেন, দয়া করে আমাকে আত্মীয় মনে করে নিজের চেয়ারটা অমর্যাদা করবেন না। এত বড় সাহস তুমি চঞ্চলকে অপমান করো? ভুল করছেন স্যার, একটু আগে উনি বলেছিলেন আমি ওনার আত্মীয় নই, এই কথাটা ওনাকে মনে করে দিলাম। আমি আপনার অফিসে চাকরি করি না, তবে আপনার কোনো অধিকার নিয়ে আমাকে বেরিয়ে দেবো না। Selfish, not characterless. You lost your character only for money, but mind it. Money loss is something lost, but character loss is everything lost. I challenge you. Your future is dark. Your plan, your stepping is wrong. You son of a bitch! Be careful, Chanchala. কি হলো স্যার, একেবারে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সফার হয়ে গেলেন যে? আপনি আমার বস, এত তাড়াতাড়ি যে আপনার ইংরেজি ভুলে বাংলা বলা উচিত না। এখনো বলছি, হাতটা ছেড়ে। ক্ষমতা থাকে তো ছাড়িয়ে নিন না স্যার। দেখি না আপনার কষ্টের জল কত বেশি। আমি মায়ের দুধ খেয়ে শক্তি অর্জন করেছি, আর আপনি কি হারামের মদ খেয়ে সেই শক্তি নষ্ট করে দিয়েছেন? জিতে গেলাম স্যার, প্রমাণ করে দিলাম। হ্যাঁ, প্রমাণ করে দিলাম। আপনার ওই হুইস্কি ব্যান্ডি দ্বারা কবজির শক্তির চেয়ে সত্যিকারের মায়ের দুধের শক্তির জোর কত বেশি। আমরা সবাই মিলে আপনার শক্তির পরীক্ষা নেব। দেখি আপনি চন্দ্রবাবুকে হাত দেওয়ার প্রতিশোধ নিতে না। আরে কি চান? তোমার কবজি দিল ভেঙে দিতে। ট্রেনিং কমপ্লিট, দেশে ফিরে এলাম। কারণ এই বাংলা মায়ের টান খুব তাড়াতাড়ি আমাকে দেশে ফিরে নিয়ে এলো। বিবাহ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে।
আমাকে বুঝিয়ে দিল তোমাদের চারজনের তুলনায় ওর শক্তি কিন্তু অনেক বেশি। ওসব কথা চালু তোর কথা বলতো। আমার কথাই তো বলছি দাদা। অর্জুনের লক্ষ্যভেদের ঘটনাটা নিশ্চয়ই জানো। দাদা আমি বিদেশ থেকে ফিরলেও আমাদের আদি গ্রন্থ মহাভারতের কিছু অংশ কিন্তু এখনো পড়িনি। অনেক বীর যে কাজটা করতে পারেনি, অর্জুন কিন্তু সেই কাজটা করেছিলেন। লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করেছিলেন। তাই আজ থেকেই আমি আমার বেস্ট ফ্রেন্ড হিসাবে জিতকেই চয়েস করলাম। না না, এই হয় না দীপা দিদি। কেন হয় না জি? তুমি আমার চোখে শুধু পুরুষ নও, পুরুষোত্তম। সরি, আমি আসছি। দাঁড়াও দাদা, জিতকে তুমি প্রমোশন দিয়ে দাও। কোম্পানি তরফ থেকে অনেক অনেক ফ্যাসিলিটি ওকে দিয়ে দাও, কারণ আমার ধারণা কোম্পানির পক্ষে জিত খুবই উপযুক্ত। দীপা দেবী, আমি জানি না আপনার সঙ্গে এটা কি নিয়ে গন্ডগোল, তবে আমি দায়িত্ব নিয়ে বলছি, খুব তাড়াতাড়ি আমি আপনাকে প্রমোশন করিয়ে দেবো, কারণ যোগ্য লোককে যোগ্য মর্যাদা দিতে আমি ভালোবাসি। আপনাকে অশেষ ধন্যবাদ। কারণ আমার তোমার ভাবতে হবে এই কোম্পানিতে চাকরি করা আমার উচিত না। তবে হ্যাঁ, কয়েকটা দিন আমাকে আসতে হবে, কারণ আমার এই টেবিলের কিছু কাগজপত্র ফাইল হ্যান্ড ওভার করার জন্য। চলি স্যার। যেতে দে, ওকে যেতে দে, যেতে দে, যেতে দে। আরে বলছি যে তোর আজকে কোনো অসুবিধা নেই তো? আমার কথা বাদ দাও তো দাদা, তোমরা বলো তো জিতের সঙ্গে তোমাদের কিসের প্রবলেম? দীপা, দীপা, তুই জিতকে নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছিস বলতো? লেবারদের মাথা দিয়ে কোম্পানির ক্ষতি করতেছি। স্যার, আমি দেখছি কিভাবে প্রেমিলের শ্রমিকদের সই করানো যায়। আমি তো ধরেছি কোন শ্রমিককে মাথা তুলে কথা বলতে দেবো না, কিছুতেই না। দিবা, বাড়ি চল, তোর সঙ্গে কথা আছে। রানী, রানী শোনো না। কি হলো? আমরা একটু শ্রমিক কর্মসূচি যাবো। এতদিন পরে দীপা বাড়ি ফিরলো, ওর জন্য একটা প্রেজেন্ট কিনে নিয়ে আসি। অবশ্যই, তবে সেটা কিন্তু আমার পছন্দ মতোই কিনবো। এই দীপা, আসি রে বোন, আসি। দিবা, দিবা বাড়িতে যাওয়ার আগে অফিসে তোর সঙ্গে আলোচনা সেরে নি। No problem, বলো। বলছি যে আমাদের বিজনেসের ব্যাপারে তোদের দুই বোনের একটা সই লাগবে। ও হ্যাঁ, ভালো কথা। আমি রাকেশ এবং চঞ্চল বিয়েটা ঠিক করে ফেলেছি, সেই জন্য আমি চঞ্চল আমার বিজনেসে ইনভলভ করেছি। কিন্তু খুব ভালো কথা। হ্যাঁ, সৈকতকে তোর সঙ্গে সেটেল করে দিয়ে বিজনেসটা তোদের দুই বোনের নামে করে দিতে চাই। আমি অনুকূল সঙ্গে কথাবার্তা সমস্ত কিছু বলে রেখেছি, সব কিছু রেডি, শুধু বাকি তোদের দুই বোনের একটা সই। আরে বাবা, তুমি যেদিন বলবে সেদিনই সই করে দেবো। তাই তাহলে কাজ ফেলে রেখে লাভ নেই। নে নে নে, সইটা কর, সইটা কর, সইটা কর। সই আমি করে দিচ্ছি দাদা, তবে সৈকতকে আমি বিয়ে করবো কিনা সেটা আমাকে ভাবতে হবে। দাও, এটা দাও। এই, দাদা, এই পেপারে ব্রজকিশোর সিংহের নাম কেন? তুমি এর আগে অনেকবার আমাকে এই পেপারটা সই করানোর চেষ্টা করেছো। আমি শুধু এই ব্রজকিশোর সিংহের নাম দিতে সইটা করিনি, কারণ আমার ধারণা দাদা, তুমি আমাদের দুই বোনের সই নিয়ে কাউকে ঠকাতে চাইছো। সই আমি সেদিনই করবো দাদা, যেদিন জানতে পারবো ওই ব্রজকিশোর সিংহ ব্যক্তিটা কে। আজ আমি সইটা করতে পারলাম না, আজ আমি সইটা করতে পারলাম না, কিন্তু 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 যেমন করে হোক ওই মেয়ে দুটো সই আমার চাই চাই চাই। টাকা সম্পত্তি সবকিছু হাত ছাড়া হয়ে যাবে, কিসের পরিচয় কাউকে জানতে দিতে চলবে না। কিন্তু দুলালে বলেছে সে নাকি কিশোর বন্ধু। আমার ইতিহাস মারতে চাইবে, তাকে আমি কিছুতেই ছাড়বো না। কিশোরের পরিচয় আগে তোদের সই দিতে হয়ে যায়, তারপর তুই জানতে পারবি আমি কে। দেখে তোমার তুমি কাবুকে না। তোমাকে কল করে দেবে না তো? আমি তোমার খুব ভালো বেঁচে পেরেছি। তোমায় টুপি টুপি এই বিশালাক্ষী মন্দিরে নিয়ে যেতি, তোমার ভাই বউ লাগ করবে না তো? এ জানো, এখন আর তোমার এই ব্যাডা ম্যামের কথাগুলো আমি সব বুঝতে পারি। এই তোমাকে আমি যখন বিয়ে করে বাড়ি নিয়ে যাবো, আমার দাদা না খুব লাভ করবে। তুমি যেন কান্নাকাটি করো না, ভয় পেও না। শোনো 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 শোনো, আমাকে যখন বিয়ে হবে, উত্তরটা হবে, তুমি কি করবে? বলো না কি করবে? ব্যাডা ম্যামে করবে। আমাকে ভালোবাসবে না? এই কেমন করে ভালোবাসবে হয় জানো? তুমি গালটা বালিয়ে দেবে, আমি তুমু খাবো। আর আমি গালটা বালিয়ে দেবো, তুমি তুমু খাবে। এতো না এই গানটা একটু ভালো করে প্র্যাকটিস করে নিই। তারপর
জ্বলিয়ে ধরে এটা আমি দিয়ে পারবো। তারপরে তার বলবো না। তুমি কি করবে? তোমার তখন ছেলে হবে, তুমি তাকে বুকে দুধ দিয়ে বলবে ওকা ঘুমালো পালা দিলাম বলি কি এলো দেখে ফুল বলিতে দাঁড়িয়ে সাতনা বিভূতিতে। তুমি এমনি করে তোমার ছেলেকে আদর করবে আর তোমাকে নিয়ে ধরে আমি আদর করবো। তোমরা প্রেম করতে পারো? এই আমি প্রেম করতে পারবো? পারবে না? কেন পারবে না? তুমিও চেষ্টা করো, তোমারও হবে। তুমি তো ভালো করে কথা বলতে পারো না, তাই কি করে প্রেম করো? মেয়েটা তো একেবারে বোমা, ও প্রেম করে কি করে? আমরা কেমন করে প্রেম করি দেখবে না? ও আমার মানতুটো না, দেখিয়ে দাও তো আমরা কেমন করে প্রেম করি। আমার আলু মুখটা আমি ওষুধ নিয়ে গেছি, দিয়ে লাগে বেশি করে চুমু কাকাই করে ফেললে পাকে গ্যাস অম্বল হয়ে যায়, তার জন্য আমি ওষুধ এনেছি। আমাকে একটু দেখাবে? দেখবে দেখবে, এই দেখো। খাবে কেন খাবে কেন? এটা দিদিতে পলিয়ে দিতে হয়, এটা পলিয়ে দিলে এই লোক চলে যায়। আজকে আমরা প্রচুর চুমু কাকাই করে ফেলেছি, এই প্রচুর গ্যাস অম্বল হয়ে গেছে। তাই এই গ্যাস অম্বল কমাতে হলে এই ওষুধ ব্যবহার করা উচিত, লোকে বদনাম দেবে গো। তাই তাই মায়ের সামনে আমি বিবাহ তিথিতে এই কেন্দ্র পরিয়ে দিলাম। আমরা আমি আমার বউকে নিয়ে বাড়ি যাবো। এতো বউ এতো আমি কেতো মার তুমি তা বুঝি না। আমি করে ছোটবেলা থেকে অনেক চেষ্টা করছি, একটাও জুটলো না। আমি অনেক অনেক চেষ্টা করলাম, কিন্তু একটা চাকরি আমার জুটলো না। তাই আলটা ছিল আমি যে ফেরি করি আমার বাড়িতে দাঁড়া বলি কেউ জানে না। আমার বাড়িতে এখন শুধু টাকার দরকার। না, আমার টাকার দরকার নেই, আমার বেশ একটা সঙ্গীত দরকার, কিন্তু তাও জুটছে না। মানুষ করে বললাম মাগো আমি যেন ওদের মতো বলতে পারি আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। সন্ধ্যে পার হয়ে রাত হয়ে গেল, ভীষণ অন্ধকার। না এবার আমিও বাড়ি যাই। এই যে ভাই, এখানে কোনো ধূপের দোকান নেই? আমার কাছে আছে, আমি তো পেন করি। কত দেবো ভাই? আমার কাছে জানবেন হরেক মাল 10 টাকা, আপনি এক পিস 10 টাকাই দেবেন। আর দিদি একটা কথা, ফাঁকা জায়গায় মন্দির, জায়গাটা কিন্তু ভালো নয়, অন্ধকার অমাবস্যা রাত, আপনি পুজো দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যান। আমি আসছি দিদি, আমি আসছি। প্রথম কথা আমার ভয় নেই, আর দ্বিতীয় কথা আমি এখানে একা আসিনি, আমার সঙ্গে আমার গাড়ি চালিয়ে এসেছে আমাদের ম্যানেজার সৈকত বাবু। নিশ্চয় কিছু দিয়েছে নেই ম্যাডাম, এর ধুগুলো বার করুন। আমি চালিয়ে দেখছি। হ্যাঁ হ্যাঁ বের করুন বের করুন। তুমি চিন্তা করে বাধ্য হও। এই মন্দিরে তোমার আমার কোনো সত্তা হবে না। তুমি এখানে যে ভদ্র মহিলা আমার চাকরি বাঁচিয়েছে আমি তাকে বাঁচাতে না, তাহলে আমি খেয়ে নেবো। আমার চাকরি চলে যায় তো, কিন্তু এই ভদ্র মহিলাকে কিছু করতে গেলে তোর জীবনটাই চলে যাবে। তবে রে শুয়ারের বাচ্চা তোকে আমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো, তার আগে যে ভদ্র মহিলাকে তুই অসম্মান করেছিস তার কাছে 3 বার কান ধরে ক্ষমা চাই। বল তুমি
আমার মা। বল বল, তুমি আমার মা। এক, তুমি আমার মা। দুই, তুমি আমার মা। তিন, এবার তোমাকে অনেক ধন্যবাদ জি। না না ধন্যবাদ নয় দিবা দেবী, ধন্যবাদ নয়। যেদিন আমার চাকরিটা চলে যাচ্ছিল সেদিন আপনি তো বিদেশ থেকে ফিরলেন, আর আপনার জন্য আপনার দাদা কিন্তু আমাকে চাকরিটা কেড়ে নিতে পারেনি। তো সেদিন থেকে আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি জন্মে গেছে দীপা দেবী। দীপা দেবী নয়, দীপা, শুধু দীপা। তুমি কি জানো তোমার জন্য আজ আমি এই বিশালাক্ষীর মন্দিরে এসেছি? আমার জন্য? হ্যাঁ, বিদেশ থেকে ফিরে তোমার সততা, তোমার সাহস দেখে দেখলাম, সেই থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। দীপা দেবী, আর আজ এই বিশালাক্ষী মায়ের মন্দিরে তোমাকে পাওয়ার জন্য প্রার্থনা জানাতে এসেছি। কিন্তু ওই ম্যানেজার সৈকত আমার ইজ্জত কেড়ে নিতে তুমি আমায় বাঁচিয়ে আমার আরো কাছে এসে গেছো। দীপা দেবী, যেটা কখনো সম্ভব নয় সেটা কখনো আশা করবেন না। কেন সম্ভব নয়? তোমার স্ত্রী আছে বলে। আমার স্ত্রী আছে, যিনি আপনি আমাকে ভালোবাসেন। কেন? আমার জীবনের প্রথম ভালোবাসা তুমি, তাই আমি তোমাকে ভুলতে পারবো না। প্লিজ দীপা দেবী, আমার অভাবের সংসারে আমার স্ত্রী ছাড়া ভাইকে বেকার ভাই প্রতিবন্ধী তিনি আছে। তাদের মতন আমিও তোমার জীবনে আসতে চাই। আপনার মাথাটা কি খালি হয়ে গেল? আর ভালোবাসা মাথায় নয় জি, আমার বুকে। আই হেট ইউ। But I love you. প্লিজ দীপা দেবী, প্লিজ, আপনি আর স্বপ্ন দেখবেন না। এটা স্বপ্ন নয় যে, সিরিয়াসলি আই লাভ ইউ। আপনি কেন একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সংসার ভাঙতে চাইছেন? তুমি কেন আমার ভালোবাসাকে ভাঙতে চাইছো? আপনি কখনো আমার সামনে আসবেন না। জি, তোমার সামনে না এলেও আমার এই বুক থেকে তোমায় কোনোদিন মুছে ফেলতে পারবে না, কোনোদিন। I love you. ভালোবাসা পাগল আমি যে, কেন চলে যায় ভালোবাসা পাগল আমি যে, কেন চলে যায় লক্ষ্মীর ভান্ডার আমি যে টাকাটা জমিয়েছিলাম সেটা দিয়ে একটা লটারির টিকিট কেটেছি। 3,000 টাকা লেগে গেছে। তাই আমি শপিং কমপ্লেক্সে এসেছি, কিছু দামি দামি শাড়ি, দামি দামি গয়না, আর জিতের জন্য একটা সাফারির পিস। ওরে বাবা, অর্ধ করেছি আবারও, কিন্তু পুঁজি যে মাত্র 20,000 টাকা। আরে দিদি, শপিং কমপ্লেক্সে যখন এসেছেন তখন মনে সাত মিনিটে শপিং করুন, যা মন চাই কিনুন। আরে ভাই, পুঁজি যে মাত্র 20,000 টাকা। আরে কি হয়েছে, কিনুন তো, বাকি যা লাগে আমি দেবো। আপনি দেবেন? Yes! আপনার যত টাকা লাগে আমি দেবো। আপনার সারা জীবনের শখ সাধ সব মিটিয়ে দেবো। বলুন কত টাকা চান? আচ্ছা, আপনি কেন আমাকে টাকা দেবেন বলুন তো? বিনিময়ে আমি জিততে চাই। What? আপনার এই কথাটা উচ্চারণ করে বেড়ে আমি তোমার মুখটাই ভেঙে দেবো। আমার মুখ ভেঙে দিলে আমার ভালোবাসাটা আপনি ভাঙতে পারবেন না। আমি জিততে ভালোবেসে ফেলেছি। আপনার যা লাগে আমি সব দেবো, কিন্তু কোন পরিণামে জিততে আমার চাই। আমাদের প্রোডাকশন থেকে তো আমি রাজি নই। আমি 1 কোটি টাকা দেবো। আর তখন বলেই তো আপনাকে 1 কোটি টাকা দিতে চাইছি। 1 কোটি টাকা? হ্যাঁ। তাছাড়া আমার 50 কোটি সোনার গয়না, ডায়মন্ড বসানো নেকলেস, আর কোম্পানির হাফ শেয়ার। 50 কোটি গহনা, ডায়মন্ড বসানো নেকলেস, আর আমার কোম্পানির হাফ শেয়ার। যে কোম্পানিতে জিত চাকরি করে সেই কোম্পানি মালিক হবে জিত। জিতকার আরো অনেক বড় হতে হবে। আপনি চান না জিতার অনেক বড় হোক? সারা জীবন দারিদ্রতাকে নিয়ে চলে কি লাভ? সুখ চান না, বিলাসিতা চান না? আমি বোধহয় সত্যি এবারে পাগল হয়ে যাবো। আপনার দাদা চঞ্চল আপনাকে কথায় কথায় অপমান করে। নিজের স্ট্যান্ডার্ড চঞ্চলের থেকে আরো বড় করতে হবে। আমার স্ট্যান্ডার্ড? আপনার স্ট্যান্ডার্ড। আপনার দাদা চঞ্চল আপনার বউ বৌদি রাখে আইবেন আমাকে দিন। আপনাদের
দিনের পর দিন ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে। আপনাকে অনেক বড় বাড়ি করতে হবে। চঞ্চলের থেকে বড় বাড়ি? আমার বড় বাড়ি? দামি গাড়ি চেপে আপনাকে ঘুরতে হবে। চঞ্চলের থেকেও দামি গাড়ি? আমার বড় বাড়ি, বড় গাড়ি, এ তো আমার স্বপ্ন ছিল। আর এই স্বপ্ন পূরণ করার জন্য তো আমি আপনাকে 1 কোটি টাকা 50 ভরি সোনার গয়না, ডায়মন্ড বসানো নেকলেস আর কোম্পানির হাফ শেয়ার দিতে চাইছি। আমার শরীরটা খুব খারাপ লাগছে দিদি, আমাকে একটুখানি ভাবতে দিন। ভাবুন ভাবুন ভাবুন। দেখুন, অনেক ছেলে তো 5-7টা বিয়ে করে, আপনার স্বামী জিত না হয় 2টো বিয়ে করবে। আচ্ছা, জিত আমার জীবন থেকে হারিয়ে যাবে না তো? ভাবুন, আপনার সামনে অর্থ, সম্পদ, প্রতিপত্তি, এগুলো আপনি হারাতে পারবেন তো? আচ্ছা, আপনি হলে কি করতেন আমাকে বলুন না। নিজের ভাবনা নিজেকে ভাবতে হয়, অন্যের উপর ছেড়ে দিবি, নিজেকে ভাবতে। আমি এখন কি করবো? হ্যাঁ, একদিকে 1 কোটি টাকার, অন্যদিকে জিত। এবার 50 ভরি সোনার গয়না, ডায়মন্ড বসানো নেকলেস, মানে কেন? দিদি ভাই, দিদি ভাই বলো। আমি বলছিলাম কি, আপনি যা যা আমাকে দেবেন বলেছেন দেবেন তো? সব দেবো। পরে আমার জিতকে পেয়ে গেলে ঠকিয়ে দেবেন না তো? আগে দিন, তারপর তো দেবো। আগে মাল দিন, তবে জিতকে দেবো। আমি আমি একটুখানি ভাববো। হ্যাঁ, ভাবো। ভেবে কোথায় বলবো? শপিং কমপ্লেক্স। আচ্ছা, ঠিক আছে, 2 দিন বাদে ঠিক এই সময়। আচ্ছা আচ্ছা, আমি আসি। হ্যাঁ, আসি। বাই। দিদি ভাই, বলছি ভাই, ওই ডায়মন্ড বসানো নেকলেসটা পাবো তো? আসুন। 50 ভরি সোনার গয়না। দিদি সবকিছু বিনিময় জিততে আমার চাই চাই চাই। অর্থ সম্পদ মিলিয়ে দিয়ে কোটি ভাবে আমি আমার ভালোবাসার হাতটা জিততে বুকে নিয়ে প্রমাণ করে দেবো। আমি 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 আরে কোথায় গেলে? এই দেখো, আজ আমি অফিস থেকে ফেরার পথে তোমার জন্য পট্টকে নিয়ে এসেছি। প্রতিদিনের কথাটা ভুলে গেলেও আজকের দিনটার কথা কিন্তু আমি একদম ভুলি। আরে আশ্চর্য ব্যাপার তো, এই মেয়েটা কোথায় যে যায়? আমার মেয়ে পাশের বাড়িতে গল্প করে। মাথা খারাপ হয়ে যাবে। সত্যি আমি বাড়িতে ছিলাম না তো, একটুখানি বেরিয়েছি। এই বিরিজে কোথায় গেছিলে? কমপ্লেক্সে গেছিলাম কিছু জিনিস কেনাকাটি করার জন্য। আজকের দিনটা তোমার মনে আছে তো? কেন মনে থাকবে না? আর মনে আছে বলে এই বিবাহ বার্ষিকীর দিনে তোমার জন্য পট্টকে নিয়ে এসেছি। তোমার জন্য একটা সুন্দর তাঁতের শাড়ি, আলতা, সিঁদুর আর 1 জোড়া ফুলের মালা। ওটা তুমি প্রতি বছরই কিনে আনো, এবছর একটু চেঞ্জ করতে পারতে, মানে একটা ভালো দামি জমদামি শাড়ি। প্লিজ, আমার জিনিসগুলোকে তুমি এইভাবে অবহেলা করো না। অবহেলা করলাম না, আমি তো কিছু ভালো দেওয়ার চেষ্টা করেছি। তুমি কিনেছো? কি কিনেছো? দামি দামি শাড়ি, দামি দামি গয়না, আর তোমার জন্য একটা সাফারির পিস। বাবা, আমার সাফারি পিস। এই এত টাকা তুমি কোথায় পেলে? বুদ্ধুরাম তো এই কথাটা ঠিক জিজ্ঞেস করেছে। আমি বুদ্ধুরাম? বুদ্ধু না, স্বামীকে কেউ বুদ্ধুরাম বলে না। আমি বলবো বুদ্ধু। এই চুপ করো না, কোথা দিয়ে টাকাটা পেয়েছি শুনলে তো? লক্ষ্মীর ভান্ডারে যে টাকাটা জমিয়েছিলাম সেটা দিয়ে একটা লটারির টিকিট কেটেছি। 20,000 টাকা লেগে গেছে। তুমি লক্ষ্মীর ভান্ডারে লটারি টিকিট কেটেছো? চিঠি করা তো কিছুই নেই। যে স্বামীর বয়স সকালে মেটাতে পারে না, তার লক্ষ্মীর ভান্ডার কেন সংসারটাই ভেঙে দেওয়া উচিত? আজকে তুমি আমাকে আঘাত দিয়েছো। অনেক বেশি আঘাত তোমার সংসারে, আমাকে সহ্য কিন্তু অভাব ছাড়া তোমাদের সংসারে আর কোনো অশান্তি নেই। সেটাই তো সবচেয়ে বড় অশান্তি। বাদ দাও না, প্রতিদিনই এই অশান্তির কথাগুলো বাদ দাও না। চলো এই দিনটা, আজকের বিবাহ বার্ষিকীর দিনে তোমাকে যেভাবে মালা করে দিই, আজকে মালাটা পরে দিই। মালা পরে কোনো লাভ নেই। আমার জীবনে যখন কোনো স্বপ্নই মিটলো না, তখন মালা পরে আমার কোনো লাভ নেই। আমি ঠিক শুনছি তো? তুমি কি চাও বলো তো? আমি যা চাই তুমি আমাকে তাই দিতে পারবে জি? তোমার চাইবে? আমার সাথে মধ্যে চাইলে আমাকে দিতে পারবে? অবশ্যই তোমার সাধ্যের মধ্যে, চেষ্টা করলেই তুমি আমাকে দিতে পারবে। আচ্ছা, বলো কি চাও তবে তুমি? আমার ভালো থাকার জন্য তোমাকে একটা ছোট্ট উপকার করতে হবে। তুমি বললে আমি সব কিছু করতে পারবো। তাহলে চলো।
আজকে কিন্তু আমাদের বিবাহ বার্ষিকী। হ্যাঁ জানি তো। তুমি না করলে আমি খুব কষ্ট পাবো। আরে বাবা রে, তাহলে আজকে এই বিবাহবার্ষিকী দিয়ে তোমাকে তো আমি কষ্ট দিতে পারবো না, শোনো, কারণ তুমি কষ্ট করলে আমার ভালো লাগবে না। কিন্তু আরেকটা কথা ম্যাডাম, আমিও যে কষ্ট করলে আপনার মনেও কষ্ট হবে, তাহলে হবে তো? তাহলে এই বিবাহবার্ষিকী দিনে আগে মালাটা পড়বে। না, তুমি আগে আমার কাছে প্রমিস করো। না, আগে আগে মালা। আগে প্রমিস। আগে মালা। আগে মালা, প্রমিস। মালা, মালা, প্রমিস, মালা, প্রমিস, মালা। প্রমিস। কি মেয়েকে নিয়ে সংসার করছে বলুন তো? এইসব বউকে নিয়ে কি সংসার করা যায়? একটু দেখা। ঠিক আছে, শোনো, এই আমি তোমাকে যে বলছি, প্রমিস প্রমিস প্রমিস, চট করে বলে গেল তো। তুমি না, তুমি আবার বিয়ে করো। কি ফালতু আর কি কথা বলতো? এই আজকে দিনে এইসব নেগেটিভ কথা একদম বলতে নেই। আমি নেগেটিভ কথা বলছি না, তোমার আমার ভালোর জন্য বলছি যে আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। আচ্ছা, তোমার মালিকের ছোট বোন দীপককে তুমি চেনো? তুমি সে আমাদের সমাজ করতে না, চাও? সে আমাদের ভালো চায়। হ্যাঁ, তুমি হঠাৎ দিবাদিবি কথা বলছো না, কি বলেছে কি সে আমাকে বলেছে 1 কোটি টাকা 50 কোটি গহনা গাই মানুষের নামে দিয়ে মালিকানা সব আমার নামে লিখে দেবে, বিনিময়ে সে শুধু তোমাকে বিয়ে করতে চায়। চমৎকার! আর তাতে তুমি মত দিয়ে দিলে, হ্যাঁ? তুমি তো আমার কাছে প্রমিস করলে। আমি আমার প্রমিস উইথড্র করতে চাই না। না, তুমি যদি প্রমিস উইথড্র করে নাও তাহলে কিন্তু আমি মরে যাবো। এইসব বাজে কথা তুমি কেন বলছো? চলো না, আজকে দিনে এই মালাটা অন্তত। না, যে মালা আমার জ্বালা মেটাতে পারবে না সে মালা আমি পরবো না। চৈতি, চৈতি, তুমি কি পাগল হয়ে গেছো? চৈতি, চৈতি, মেয়েরা সব পারে, শুধু পারে না তার স্বামীকে অন্যের হাতে বিক্রি করে দিতে। আর সেই তুমি কিনা তোমার স্বামীকে অন্যের হাতে বিক্রি করতে দিতে চাইছো? চৈতি, চৈতি, তোমার এই চরিত্র দেখে একটা অভিনব নাটক তৈরি হবে। তুমি প্রকৃতি, তোমার এই চরিত্র দেখে কোনো স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করবে না, কোনো সন্তান তার মাকে মা বলে ডাকতে ভয় পাবে। কেন কেন আজকের দিনে এত বড় কথা বলে আমাকে আঘাত দিলে? চৈতি, এত দিনের প্রেম ভালোবাসা সব সব মিথ্যে চৈতি, সব। হ্যাঁ, মিথ্যে 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 মিথ্যে। এই সমাজের আমি মাথা নিচু করে চলতে পারছি না। যে তুমি তো সবার জন্য ভেবেছো, কোনোদিন তুমি আমার জন্য কিছু ভাবোনি। বেশ, আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি শুধু তোমার কথাই ভাববো। চৈতি, তার আর কোনো দরকারও নেই। চৈতি, চৈতি, কেন এত মাথা গরম করছো বলো তো? আজকে রাতটা কিন্তু আগামীকাল আমরা পাবো না। চলো না, সব কিছু ভুলে গিয়ে একবার একটা সময় দাও। কিছু আমি ভুলবো না, তোমাকে আর আমি সুযোগ দেবো না। তুমি একটা কথা জেনে রাখো, তুমি দীপাকে বিয়ে করবে, আর তুমি যদি দীপাকে বিয়ে না করো তার ব্যবস্থাও কিন্তু আমি করে এসেছি। কি ব্যবস্থা করবে? 1 মিনিট দাঁড়াও। আমি বিষ খেয়ে মরবো। না, না, আমি তোমাকে মরতে দেবো না, চৈতি। আমি তোমাকে মরতে দেবো না। আমাকে বাঁচাবার অধিকারও তোমার নেই। আমি তোমার স্বামী, তোমাকে বাঁচাবার